এখন কি করবো বলো? জরিমানা নিবেন তারপরে দিয়ে। এই যে তোমার কথা যে রেকর্ডে থাকলো, ও যখন ক্লাস করতে যাবে তখন বুঝবে, অবশ্য করবেই না, কেমনে শুনবে? আচ্ছা, আচ্ছা, ওর থেকে জোর করে নিয়ে নিবা তোমরা। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে জড়তা টপিকটা মেইনলি কোথায় আসে? আমাদের রৈখিক গতির জন্য। তাহলে কৌণিক গতির জন্য জড়তার বিপরীত রাশিটা কি, মানে জড়তার মতো রাশিটা কি কৌণিক গতির জন্য? বলতে পারবা? ধরো কোন একটা বস্তু, সে কি তাড়াতাড়ি ঘুরবে? আর মানে মনে করো এটা এ বস্তু, এটা বি বস্তু, কে তাড়াতাড়ি ঘুরবে? এটা কেমনে বুঝবো আমরা? জড়তা মানে হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া একটা বস্তুকে। আর জড়তার ভ্রামক যেটা, সেটা মানে কি একটা বস্তুকে ঘোরানো, কোন বস্তুটা কত তাড়াতাড়ি ঘুরবে। তো কৌণিক গতিতে যেটা জড়তার ভূমিকা পালন করে সেটা হচ্ছে জড়তার ভ্রামক। থামো। এটা কিন্তু এমসিকিউর জন্য বললাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? জড়তার ভ্রামক। আচ্ছা, তারপর এটা আমরা মেইনলি কোন চ্যাপ্টার পড়তেছি? নিউটনিয়ান বলবিদ্যা, তাই না? বলো। বা নিউটনিয়ান মেকানিক্স। তো এখানে আমাকে সবার আগে বলের সংজ্ঞাটা জানতে হবে। বল কাকে বলে? এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, বল কাকে বলে? আচ্ছা, নরমালি জড়তার যে পরিবর্তন করে তাকেই বল বলে। জড়তার পরিবর্তন করে মানে কি? সংজ্ঞাটা এইভাবে লিখবা, যা স্থির বস্তুকে হচ্ছে গতিশীল করে। যা স্থির বস্তুকে গতিশীল করে। আর গতিশীল বস্তুকে কি করবে? তাহলে উল্টাটা করবে। গতিশীল বস্তুকে হচ্ছে স্থির করে অথবা করতে চায়। মানে করতে চায় ফিল করলেও চলবে, কিন্তু করতে চাই, এই যে জিনিসটা, সেটাকে কি বলে? বল বল। আচ্ছা, আমরা এই বলের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাই? আমরা নিউটনের তিনটা সূত্র পড়ছি, তাই না? এটা হচ্ছে প্রথম সূত্র, তারপর হচ্ছে দ্বিতীয় সূত্র, আর একটা হচ্ছে তৃতীয় সূত্র। আমরা নিউটনের কোন সূত্র থেকে বলের ধারণা পাই? এটা এমসিকিউ তে বা ক নাম্বারের জন্য আসতে পারে। বলের প্রথম ধারণা। সূত্র না? হ্যাঁ, প্রথম নাই। সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কয়েকটা ধারণা পাই, সেটা হচ্ছে জড়তা। কেন জড়তার ধারণা পাই? কারণ দেখো, ও, নিউটনের প্রথম সূত্রটা আমাদের কি বলে? আচ্ছা, সেটাতে ধরো একটু ঘুরাই নিয়ে আসি। মনে করো আমাদের প্রথম সূত্র নিউটন, কারো মনে আছে কি বলে সেটা? নিউটনের প্রথম সূত্রটা বলে, মনে করো এটা একটা স্থির বস্তু, এই জায়গায় স্থির আছে। মনে করো তুমি ঘুমায় আছো খাটের মধ্যে, যতক্ষণ না তোমাকে কেউ কোনো বল প্রয়োগ করতেছে, ততক্ষণ পর্যন্ত তুমি কি এই জায়গা থেকে সরবা? সরবা না তো, তাই না? অলসের মতো শুয়েই থাকবে সারাদিন, কেউ উঠবা না। তাহলে এটা হচ্ছে মিলি প্রথম সূত্র, যতক্ষণ পর্যন্ত তোমাকে কেউ বল প্রয়োগ না করতেছে, কিছু না করছে, ততক্ষণ স্থির বস্তুটা স্থির থাকবে। আর যে চলমান বস্তুটা আছে, মনে করো ঘুরতেছে, ও ঘুরতেই থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না বল প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, এই যতক্ষণ না বল প্রয়োগ করা হচ্ছে কথাটার মানে কি? এটা কি আসলে জড়তা বোঝাচ্ছে না? মানে বল প্রয়োগ না করলে তো জড়তাই থাকে, তাই না? মানে জড়তার কন্ডিশনটাই থাকে। এই জন্য বলা হয় যে হুম। নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণাটা পাওয়া যায়। জড়তার ধারণা এবং বলের ধারণা, অ্যাকচুয়ালি এটা বলা হয় বলের সংজ্ঞা। সো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস পাই, একটা কি জড়তা, বলের সংজ্ঞা। আমরা মেইনলি যদি জিজ্ঞেস করি কি পাবো, সেটা হচ্ছে জড়তা। প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাবো। আচ্ছা, প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ কি কেউ বলতে পারবা? না ভাইয়া। আচ্ছা, প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ যেটা, সেটা হচ্ছে ভি সমান ইউ। মানে হচ্ছে আদি বেগ আর শেষ বেগ সমান হবে। এটার মানে আসলে কি? এটার মানে হলো আমরা কি বলছি দেখো, মানে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা না হয় ততক্ষণ পর্যন্ত কি এ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাই, মনে করো। তাইলে হচ্ছে ধরো ইউ আদিবেগ 0 ছিল, তার মানে ভি আদিবেগও শেষ, এটাও শূন্য হবে। তারপরে হচ্ছে মনে করো কোনো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে, যদি বল প্রয়োগ না করা হয় সে পরেও কি 5 মিটার পার সেকেন্ড বেগেই ঘুরবে। এটাই বলা হয় ভি সমান ইউ, মানে হচ্ছে ওর অবস্থার কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে মেনলি প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ, ভি সমান ইউ। এটা এমসিকিউর জন্য মাথায় রাখবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র, যেটা তো সবাই চিনো। দ্বিতীয় সূত্রটা কি বলতো?
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে না, এটা তো তৃতীয় সূত্র। দ্বিতীয় সূত্র তো সবাই জানে, এফ সমান মা, এই যে এটা এম এ, এটা জানো না সবাই? এটাই তো নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই হচ্ছে মেইনলি বলের পরিমাণ, তাই না? এখান থেকেই তো বলের পরিমাণ করা যায়, বলের পরিমাপ নির্ণয় করা যায়। আচ্ছা, তবে এই সূত্রটার বাংলা তোমরা একটু মনে রাখবে, এটা ক নাম্বার প্রশ্নে আসে, মানে এই সূত্রটার কি বলে বিবৃতিটা, এটা বই থেকে একটু লিখে রাখবা খাতার মধ্যে, যে হচ্ছে এটা কি বলে বিবৃতিটা। এটা দেখবা বিবৃতিটা অনেকটা এমন, যে হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে আমরা হচ্ছে পি দিয়ে হচ্ছে মেইনলি ভরবেগকে প্রকাশ করি, ঠিক আছে? তো হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, হার কি সময়ের সাথে ডিপি বাই ডিটি। তুমি এটা ভেক্টর সাইনটা না দিলেও চলবে, বাট দিলেও সমস্যা নেই। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ধরো অনেকটা এমন, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর বলের পরিবর্তন সেই দিকে হয়, মানে ওই লাস্টেরটা লাগবে না, মেইন কথা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, আমাদের এইখানে একটা ফ্যাক্ট আছে, আমরা যে ডাইরেক্ট এফ সমান এম এ লিখে দিছি এইচএসসি লেভেলে, এটা অনেকটা হচ্ছে মানে চলে, কিন্তু হচ্ছে এটাতে একটু চেঞ্জও আসে। যেমন কি, আচ্ছা আমরা বলছি ভরবেগের পরিবর্তন হার, ভরবেগ মানে কি? ভরও আছে এখানে, বেগও আছে না? দুইটা জিনিসই তো আছে। তো আমাদের এইখানে আসলে দুইটা জিনিসেরই পরিবর্তন হইতে পারে। কেমন? যদি বেগের পরিবর্তন হয় তাহলে কি হবে? ডিভি বাই ডিটি, মানে বি এর পরিবর্তনের হার প্লাস ডিএম বাই ডিটি, মানে দুইটারই পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? আমাদের এফ এ হয়, লাগে আগে তোমাদের হচ্ছে এইখান থেকে একটা মেথ আসতে পারে, আমি যেগুলো বলতেছি ও সব তো লাগবে না, তবে কিছুটা লাগবে, যে হচ্ছে এখানে বর আর বেগ দুইটারই পরিবর্তন হয়। তোমার 25 সালে হচ্ছে কয়েকটা কোশ্চেন দেখবে এখান থেকে আসছে, এই জন্য এটা বলতে হচ্ছে বাধ্য হয়ে, নাহলে বলতাম না এত জটিল কথাবার্তা। আচ্ছা, মেইনলি হচ্ছে এখান অনেক থেকে জটিল। দুইটা জিনিসই লাগে, একটা হচ্ছে যে তোমার সব সমান, মানে সব সময় এফ সমান এম এ হবে না, এটা বোঝানোর জন্য এতগুলা কথা বলা আর কি। একটু চেঞ্জ হইতে পারে, আর কখন চেঞ্জ হবে আমি তোমাদের আরেকটা কথা। সূত্র আছে, হুম। 2p/m নাকি এরকম একটা সূত্র। না, ওইটা মেইন সূত্র নেই, এটা হচ্ছে নিউটনের আচ্ছা, মেইনলি দ্বিতীয় সূত্রটা বলা হয়, বুঝছো? এখান থেকে মনে রাখো হচ্ছে ভর আর বেগ দুইটারই পরিবর্তন হয়, এটা জানলেই হবে, আমি তোমাদের ম্যাথ করার সময় বাকিটা বুঝাই দিব, এইসব সূত্র প্রতিপাদন না দেখায়। বাট কিন্তু এটা তো মনে রাখো, আচ্ছা এখান ভাইয়া। থেকে প্রশ্ন আসছে 25 সালে, এই জন্য তোমাদের দেখাইতে হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, এটা তোমরা তো জানোই, নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেকটা ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? জি ভাইয়া। প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। আচ্ছা, ক্রিয়া কোনটার প্রতিক্রিয়া কোনটা এটা জানো? জি ভাইয়া, আরেকটু বলবেন? যেটা আমরা প্রযুক্ত করি ওইটা হচ্ছে ক্রিয়া। মানে ক্রিয়া কোনটার মানে প্রতিক্রিয়া প্রয়োগ। কোনটা? মনে করো হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই, মনে করো এটা একটা দেওয়াল, দেওয়ালের মধ্যে মনে করো তুমি একটা বল ছুড়লা, এটা একটা বল তুমি হ্যাঁ, ওইটা দেওয়ালে হচ্ছে মারলা। ক্রিয়া। সো এই যে প্রথমে যে বলটা, সেটা হচ্ছে কি ক্রিয়া, এই বলটা আবার ফিরে আসবে না, আর পরে প্রতিক্রিয়া। বলটা কি সোজাই ফিরে আসবে। হুম। আচ্ছা, তাহলে ক্রিয়া যেটা হইলো সেটা তুমি কি নিজে করলা, আর প্রতিক্রিয়াটা কে তৈরি করলো? এই যে দেওয়ালটা। এখন প্রশ্ন হলো, একটা এমসিকিউ তে আসে, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি বললা? কারণ যেদিকে প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকেই তো প্রয়োগ করতেছে, তো এখানে দেখো, ক্রিয়াটা হইলো আমাদের ধরো এফ,
এইরকম সোজা, আর প্রতিক্রিয়াটা কি ঠিক উল্টা। আচ্ছা, তার মানে একটা সোজা আর একটা বিপরীত দিকের ভেক্টরের মাঝখানে কোণ কত হয়? ছবিটা অনেকটা এমন, এটা হচ্ছে ডান দিকে, আর এই যে এটা হচ্ছে আমার কি বিপরীত দিকে। সো কোনটা মাঝখানে কত হবে? অবশ্যই কত, 180 হবে না? একদম বিপরীত দিকে। সো এই কোণটা হবে কিন্তু 180 ডিগ্রি। এটা অনেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা অনেক সময় খ নাম্বারেও আসতে পারে, এটা কিভাবে বা কেন। তখন লিখবা ক্রিয়াটা হচ্ছে এই যে এক্সাম্পলটা দিয়ে, দেওয়ালে নিক্ষেপ করা হলো, দেওয়ালটা ঠিক সমান আরেকটা বলে আমার কাছে আবার পাঠায় দেয় বলটা। সো এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী, এবং এদের মধ্যকার কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। আর এটা মানে এটা লেখা হয় এইভাবে, F1 ভেক্টরটা সমান হচ্ছে মাইনাস অফ F2। এটা এটার গাণিতিক প্রকাশটা বলো তো, মাইনাস অফ F2 কেন লিখলাম? এই ভেক্টরটার আগে মাইনাস দিলাম কেন বলো তো? F1টা হচ্ছে বিপরীত। ক্রিয়া। হ্যাঁ দেখো, একটা ছিল আমার সোজা সামনে যাচ্ছে, আর একটা কি পিছনে আসতেছে, মানে দুইটার দিক বিপরীত। এই বিপরীত বুঝাইতে হচ্ছে ভেক্টরটার আগে কি দেওয়া লাগছে, মাইনাস। তো এটাও তোমাদের এমসিকিউ তে থাকতে পারে, যে হচ্ছে কোনটা হচ্ছে তৃতীয় সূত্রের গাণিতিক প্রকাশ, F1 সমান মাইনাস অফ F2 ভেক্টর। সমান প্রতিক্রিয়া বল হওয়ার কারণে আমরা F1 সমান মাইনাস অফ F1 দিতে পারি না, দুটা যাতে সমান। এদের মান তো অবশ্যই সমান, F1 সমান হচ্ছে F2, শুধু দিক বিপরীত। সমান সাইন তো আছেই মাঝখানে, ভেক্টরের নিয়ম অনুসারে তো বলাই যায় এই দুইটা ভেক্টর তো সমান কিন্তু বিপরীতমুখী। ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন একটা সিনারিও চিন্তা করাই। ধরো এটা একটা প্লেন। ধরো এই বলটা এ থেকে হচ্ছে প্রথমে বিতে আসলো, তারপর হচ্ছে সিতে যাচ্ছে, এবং মনে করো এর উপর হচ্ছে বল প্রয়োগ করা হইলো 5 সেকেন্ড। বুঝতে পারছো? 5 সেকেন্ড বল প্রয়োগ করার কারণে এ থেকে বিতে আসলো, মনে করো 20 নিউটন বল প্রয়োগ করা হইলো। তারপর বি থেকে সিতে সে সমবেগে আসছে। এখন প্রশ্ন হইল যে এই অংশটাতে কি ত্বরণ থাকবে, আর এই অংশটাতে কি ত্বরণ থাকবে? মানে কোথায় ত্বরণ থাকবে? এ থেকে বি তে ত্বরণ থাকবে, বি থেকে সি তে ত্বরণ থাকবে না। আচ্ছা, যেখানে বল প্রয়োগ করা হয়েছে, বল মানে কি এফ সমান এম ই, এখানে ত্বরণ থাকবে, মানে এ থেকে বি এর জন্য আমার কি একটা ত্বরণ থাকবে, অবশ্যই একটা বল থাকবে। কিন্তু বি থেকে সি তে সে কি আসছে, সমবেগে এসছে। মানে কি এখানে আর ওর কোনো বল প্রয়োগ করা লাগছে? সমবেগে কখনো বল প্রয়োগ করতে হয়? লাগে না, কারণ বল প্রয়োগ করলে সেখানে সমবেগ না থেকে ত্বরণ সৃষ্টি হয়ে যাবে। তো এখানে কিন্তু ত্বরণ হয় নাই, এটা মাথায় রাখবা। মানে যতক্ষণ পর্যন্ত একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই বস্তুটার ত্বরণ থাকবে। এগুলা সিকিউতে লাগবে, যে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করা হবে ততক্ষণ ত্বরণ থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এখন কয়েকটা ম্যাথ করাই এই রিলেটেড টপিক গুলা থেকে, নাহলে আবার বোর হইতে পারবেন না। আচ্ছা, এইখান থেকে একটু কথা বলি, যে হচ্ছে এখানে আমাদের বলের প্রকারভেদ নামে একটা টপিক আছে, বইয়ে রিডিং দিবা। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটু অল্প স্বল্প বলে দিই, তোমাদের পড়তে ইজি হবে। মানে হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের বল আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। এখানে আমাদের বলের কি কি টপিক আছে, যেমন হচ্ছে ফার্স্টে বলের নাম, তারপর হচ্ছে বলের প্রকৃতি, তারপর হচ্ছে বলের বাহক, আরেকটা হচ্ছে তোমার সক্রিয়তা। এই 4টা টপিক শিখতে হয় প্রত্যেকটা বল থেকে। সো আমি ধরো একটা বলের নাম দিলাম, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, কি কি বল আছে? টোটাল হচ্ছে 4 প্রকার বল আছে, তড়িৎ চুম্বকীয় বল, তারপর হচ্ছে মহাকর্ষ বল,
তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এখানে বলের প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে? বলের প্রকৃতি মানে বুঝাচ্ছি যে সে কতটুকু এরিয়ার মধ্যে কাজ করে। যেমন মহাকর্ষ বল, মহাকর্ষ বল মানে কি পুরা মহাকর্ষের মধ্যেই কাজ করে না। তার মানে এর হ্যাঁ ভাইয়া। প্রকৃতিটা, এর প্রকৃতিটা একটু ওইখান থেকে নোট করবা, দেখবা 10 টু দি পাওয়ার কত জানি 41 এর মতো আছে। এটা একটু দেখ। তড়িৎ চুম্বকীয় বল কতটুকুর মধ্যে কাজ করবে? যেমন এই দুইটা নিউক্লিয় বল, নিউক্লিয় বল কার মধ্যে কাজ করবে? নিউক্লিয়াসের মধ্যে কাজ করবে। নিউক্লিয়াসের মধ্যে এই দুইটাই কাজ করবে, কিন্তু সবল কোনটা? যেটা সবল নিউক্লিয় বল সেটার পাওয়ার সবচেয়ে বেশি। এখানে সক্রিয়তা বলতে বোঝাচ্ছে কি জানো? সক্রিয়তা বলতে এই 4টা বলের মধ্যে সবচেয়ে সবল বল কোনটা, মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল বল কোনটা? সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে সবল নিউক্লিয় বল, এই যে 3 নাম্বারটা, এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল। আচ্ছা, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি সবচেয়ে লেস পাওয়ারফুল। এটা পড়বা, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা জিনিস পড়বা, এই বলের বাহক কে, মানে এই বলগুলা কাজ করে কেমনে। যেমন তড়িৎ চুম্বকীয় বল, এর বাহক মনে হয় হচ্ছে বোসন। তারপর হচ্ছে সবল নিউক্লিয় বলের বাহক, এখানে হচ্ছে 4টা ভাগ, এই 4টা আর কি কমপ্লিট করবা তোমরা বই থেকে দেখে। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য 5 স্টার। দুর্বল নিউক্লিয় বল কি মহাকর্ষ বলের থেকেও দুর্বল? তোমাদের ইসাক স্যারের বইয়ে সেটাই তো লেখা আছে আমি যতদূর জানি। যতদূর চেঞ্জ হয়েছে কিনা একটু বই থেকে চেক করে নিন। তবে সবচেয়ে সবল বল হচ্ছে, মানে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা ভাইয়া, দেখবো না। এটা একটু বই থেকে চেক করে নিয়ে 4টা কমপ্লিট করবা পুরোটা। এই 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসবে এগুলো। এটা শুধু এইচএসসি না, এটা অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে এখান থেকেই কোশ্চেন আসে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি হচ্ছে ম্যাথে, যেগুলো আমাদের লাগবে এইচএসসি তে। এটা কি ইসাক স্যারের বই? হ্যাঁ, এটা ইসাক স্যারের বই। এটা কি পিডিএফ নিছেন আপনি? হ্যাঁ, বইটার পিডিএফ নিছেন? পিডিএফই তো ছিল আমার কাছে আগে থেকে রে, আমি নর্মালি পিডিএফই দেখি। তোমাদের কি পিডিএফ লাগবে? কারো লাগলে আমি দিয়ে দিতে পারবো। দাগান থাকলে নিতাম। কিসে? বইগুলোর যে বই দাগানো থাকে না, এটা এটা মেডিকেল, এটা মেডিকেলের জন্যই লাগানো, এই পুরো বইটা। তাহলে পিডিএফটা দিয়েন তাইলে ভাইয়া। তোমাদের একটা জায়গায় দেখে মেডিকেল দেখানোর বই পাওয়া যায় তো, তোমরা এটা দেখে, এই যে এই লিঙ্কে যাবা, AAP পাঠশালা, এই যে একাডেমিক এন্ড অ্যাডমিশন পাঠশালা। এখানে আসার পর এই যে পিডিএফ সেকশনটা আছে না, এখানে যাবা। দেখো এখানে দাগানো বই নামে একটা টপিক আছে, দেখছো? এখানে অনেক কিছু পাওয়া যায়, একটু নিজেরা দেখি। এখানে দাগানো বই নামে একটা জিনিস আছে। দেখো, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি দাগানো বই, মেডিকেল প্রস্তুতি দাগানো বই, এখানে আসবা। ও, সুন্দর তো। এখানে হুম, এডিশন আছে, 24 এডিশন, 23 এডিশন, নর্মালি লেটেস্ট এডিশনটাই দিই। আমি ধরো 23-এরটা দিচ্ছি। এখানে কি আছে তোমার, তুমি ফিজিক্স। নর্মালি ধরো বায়োলজি দেখে, বায়োলজি দাগানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তুমি যেই চ্যাপ্টার চাও ওই চ্যাপ্টারই পাবা এখানে। ধরো ও, তোমাদের একটা আমি দেখাই, ধরো অগ্নিবীজ আবৃত্তি বীজ ডাউনলোড করবে। আচ্ছা। এই যে পিডিএফ গুলা হচ্ছে এমন হবে আর কি। হ্যাঁ ভাই, পিডিএফ আমাদের কাছে ছিল। শোনো, পিডিএফটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এইগুলা দাগা ভাই, যেখানে লেখা আছে না ম্যাথ 16-17, কি বলতো? এগুলা মেইনলি দাগা ভাই। এগুলা দেখলে নিজে বুঝবা যে টিচাররা কোশ্চেন করছে কোন জায়গা থেকে, নেক্সট ইয়ার কোন জায়গা থেকে কোশ্চেন হইতে পারে। আমি তোমাদের লিঙ্কটা তাও দিয়ে দিচ্ছি, তোমাদের যদি কারো লাগে আর কি। ভাই একটা কথা বলি, বলো।
আপনার পুরা নাম কি? আমার পুরা নাম হ্যাঁ, কেন রে? বলেন বলতেছি। পুরা নাম হচ্ছে রাকিব মাহমুদ রানা। ও, লায়নকে চিনেন? লায়ন, হ্যাঁ হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড তো। ও, তুমি কিভাবে আমাকে চেনো আপনার ওকে? কথা, আমার ভাইয়া হয়, আপনার কথা বললো তো। তাই তোমার বাসা কই রে? আমার বাসা তারাগঞ্জ, বাট ভাইয়ার কিছুদিন আগে বিয়ে হয়েছে আমার বোনের সঙ্গে। তোমার কি টাইপের বোন হয়? আমার তো বোন। ও তাই। হ্যাঁ। ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড ছিল, মানে ওই রংপুরের আমার প্রথম ফ্রেন্ড। ঢাকা থেকে যখন আসি ওর সাথে প্রত্যেকবারই দেখা হয়। এখন লাস্ট টাইম বিয়ে করে তো আর দেখা করলো না, এটাই তো কষ্ট। করে কল দিছিল তো, বলতেছি কি ক্লাস করে, তারে আপনার নাম বললাম তাই বললো। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, একসাথে পড়ছি আমরা ঢাকায়। হয়তো জিজ্ঞেস করবে আমার কথা। ও হঠাৎ করে বিয়ে করলো, তো এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? আমাদের কাউকে জানায়নি, হঠাৎ করে বিয়ে করছে একদম। হ্যাঁ ভাইয়া, হঠাৎ করেই হয়েছে, আমরাও কেউ জানতাম না। আপনাকে যে বললাম না যে আমরা বিয়ে খাইতে যাচ্ছি, আপনি বললাম ও তখনই। আমরা লিটারালি জানতামই না, হঠাৎ করে একদিন শুনলাম যে হচ্ছে ও বিয়ে করছে। আম- আমা- মানে বিয়ে, আমাকে শোনো, বিয়ের আগের দিন বলতেছে কি যে তুই রংপুরে আছিস, আমি বললাম হ্যাঁ আছি তো। তারপর বললো চা আসিস, আমি বললাম ভাই বিয়ের আগের দিন আর দাওয়াত দিলে যাওয়া যায় বলো। সবাই অনেকেই তো আসছিল, ভাইয়ের অনেক ফ্রেন্ড বললো, দেখলাম কেউ আসেনি, ভাইয়ের নিজের মেহমানের মধ্যে কেউ আসেনি, কারণ আমরা কোনো অনুষ্ঠান করবে পরবর্তীতে হয়তো, এই জন্য ভাইয়ের শুধু ফ্রেন্ড গুলাই আসছিল বেশিরভাগই। ওই তো ওই নিজে তো হচ্ছে মসজিদে বিয়ে করছে, তো ওই জন্য হচ্ছে অত অনুষ্ঠান টনুষ্ঠান করেনি আর কি। হ্যাঁ, শুধু আচ্ছা নিজেদের ঠিক মধ্যেই আছে, যাই হোক শুনলাম, কথা বলবো নি ওর সাথে। আচ্ছা দেখো, কোশ্চেনটা হলো যে একটা বস্তু হচ্ছে স্থির অবস্থায় ছিল, মানে হচ্ছে আদিবেগ তো জিরো। তারপর হচ্ছে 15 নিউটনের একটা বল এর উপরে হচ্ছে ধরো 4 সেকেন্ড ধরে কাজ করলো। মানে হচ্ছে একটা বল, সেটার উপর হচ্ছে 15 নিউটনের একটা বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, এবং তারপর আর কোনো কাজ করলো না। মানে জিনিসটা অনেকটা এমন, মনে করো এ বিন্দুতে ছিল, এটা বি বিন্দু পর্যন্ত আসছে, এই পুরা সময়টা কাজ করলো, তারপর আর বলটা কাজ করলো না। ঠিক আছে, তারপর সে সি বিন্দু পর্যন্ত আসছে সমবেগে। তার মানে এই জায়গায় কি কোনো ত্বরণ আছে? না ভাইয়া, তরণ ত্বরণ নেই। নেই। 9 সেকেন্ড হচ্ছে 54 মিটার দূরত্ব গেল, বস্তুটির ভর বের করে, এটা হচ্ছে কোশ্চেন। অনেক কিছু বলা আছে, কিন্তু তোমাকে লাস্টে কোশ্চেনটা করছে কি বস্তুর ভর নির্ণয় করতে, এম নির্ণয় করতে। তো এখানে তুমি আসবাটা কেমনে? আচ্ছা দেখো, আমরা জানি বস্তুর ভর কিভাবে বের করবো, আমরা জানি এফ সমান কি, এম এ, তাই না? আমাদের এফ তো দেওয়াই আছে 15 নিউটন। এখন আমাদের এমটা লাগবে, আর কি লাগবে, এ লাগবে। এখানে আমাকে ত্বরণটা বের করতে হবে, এখানে যে ত্বরণটা কত, তাই না? জি ভাইয়া। এখন ত্বরণটা আমি পাবো কেমনে বলো তো? আমাদের এইখানে কি কি দেওয়া আছে, ইউ সমান 0, এই যে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ তো দেওয়া নেই, তাই না? শেষ বেগটা বের করে নিব। এস কিভাবে বের ইকুয়াল করবা? ভি, ইউ স্কয়ার প্লাস 2s। এস ইকুয়াল ভিটি দিলেই তো হয়, আচ্ছা সমবেগের আইরিন অংশ। হচ্ছে আমাকে এস বললো, ইকুয়াল ভিপি দুইটা দিলে, ও তো ওখানে তো এস, ওটা হবে না ভাইয়া। তা তো হবে না, দুইটাই আননোন। হ্যাঁ, এস সমান ভিটি দিলে হবে। আচ্ছা নর্মালি দেখো, এই যে সমবেগটা ছিল, এই সমবেগটা শুরু হয়েছে কোত্থেকে? এই জায়গা থেকে শুরু হয়নি, বি বিন্দু থেকে। হ্যাঁ। তার মানে কি, যে সমবেগটা যেটা, এটা শেষ বেগটাও তাই। জি ভাইয়া। মানে হচ্ছে আমাদের ধরো বি বিন্দুতে আইসেই তো এই বেগটা শেষ হইলো, তাই না? এরপর যে হ্যাঁ। শেষ বেগটা শুরু হইলো, মনে করো এখানে 10, এই 10টাই তো এই পুরাটা সময় ধরে গেল, তাই না? সমবেগে যেহেতু গেছে বলা আছে। তার মানে আমি যদি কোনোভাবে বের করতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে, তাহলে বি সমান কি হবে, এস বাই টি। এখানে এস কত আমার, 54 মিটার, আর টি কত হবে, 9 সেকেন্ড। সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে, 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন চাইলে যে আইরিন যে সূত্রটা বলছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, এটা দিতে পারবো না? হ্যাঁ পারবো। যেমন বি সমান কত বসাবো, 6, ইউ সমান 0, তাহলে 2 ইন্টু এ বের করব, এস কত, 1। এই এস কি 54 রে?
এস তো পুরাটাই এস তো এখন আমরা এই ও এবি এখানে আমরা এই সূত্রটা দিয়ে কি লাভ হবে না, তাহলে কোনটা দিব তাহলে? a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি দিয়ে বের করতে পারি। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ এটা দিয়েও বের করা যাবে। কিভাবে? কারণ হচ্ছে আমাদের কি কি লাগে এখানে, দেখো আদিবের আমাদের শেষ ত্বরণ বের করতে হবে না, সো বি তো আমরা জানি, কেবল বের করলাম 6, ইউ হচ্ছে 0, টাইম দেওয়া আছে কি 4 সেকেন্ড। এটাই আমাদের সবচেয়ে ইজি বের করার জন্য, কারণ আমাদের হাতে এখানে কি দূরত্ব দেওয়া আছে? অ্যাকচুয়ালি আমাদের এখানে এসটা দেওয়া নাই যে এ থেকে বি এর মধ্যে দূরত্বটা কত, এই জন্য আমরা এই সূত্রটা দিয়ে বের করতেছি, ঠিক আছে? তাহলে এটা হবে কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা ফাইনালি ত্বরণটা পাইছি না, এখন এই ত্বরণটা জাস্ট এখানে বসাই দাও, যে 15 বাই হচ্ছে কি 1.5 সমান কত, এম। তাহলে এম কত হবে, 10 কেজি হবে না? হ্যাঁ 10 কেজি। তাহলে হচ্ছে এরকম ম্যাথগুলা পারবা, এটা কিন্তু আসার মতো জিনিস পরীক্ষায়। জি ভাইয়া পারবো। সো এটা মোটামুটি ধরো লাস্টের অংশ থেকে কাজ শুরু করতে হবে আমাদের, যে সমবেগে কত সেকেন্ড গেল ওইখান থেকে শেষ বেগটা বের করে তারপর ত্বরণটা বের করতে হবে। আমরা শুরু করব স্টেপ বাই স্টেপ। আমাদের ভর চাইছে, তো আমরা এফ সমান এম এর সূত্রটা ডাইরেক্ট লিখে ফেলছি। তারপর কি করছি, মান বসে দেখলাম আমাদের হাতে এ নাই, সো এটা বের করার জন্য আমরা এই যে জাস্ট একটা স্টেপ করছি, দুইটা স্টেপ, ঠিক আছে? এই জি ম্যাথটা ভাইয়া। ইম্পর্টেন্ট, আশা করি পারবা তোমরা পরীক্ষায় আসলে। ভাইয়া এগুলা কি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এমসিকিউ তে আসে? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এমসিকিউর জন্য 6 মার্ক থাকে প্রত্যেকটা, 5টা করে অপশন থাকে এবং প্রত্যেকটার জন্য 6 মার্ক। ওরে বাবা। কত কঠিন আসে না, তোমরা যেরকম ভাবতেছো সহজেই আসে। সে যারা পড়ে তাদের জন্য সহজ, আমরা তো পড়ি না। তোমাদের জন্যই বেশি সহজ। না পড়লে সহজ হবে এখানে হাসার মধ্যে কিছু বলছি আমি, বলো তো? না ভাইয়া। তোমরা যে পরিমাণ আমাদের পড়তেছো, মানে শুরুতে পড়তা না, এখন মনে হচ্ছে পড়তেছো কেন জানি। এখন পড়তেছি ভাইয়া। মনে তো হচ্ছে পড়তেছো, একটু সিরিয়াস হয়েছে মনে হচ্ছে তোমরা। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি লিস্ট মনে করছেন যে আমরা পড়তেছি। প্রবাসীর ভাইয়া তো বোঝেই না ভাইয়া যে পরিমাণ অপমান করে। বায়োলজি পড়ে পড়ে আসলে কি বলবো, এটা মনে রাখা জিনিস তো। আচ্ছা, মনেই থাকে না ভাইয়া, ভুলি যাই। বায়োলজি এটা একদিন মনে থাকবে না, এটা বারবার পড়বা, পড়তে পড়তে একদম আয়ত্ত হয়ে যাবে। কিছু জিনিস কোনোদিন ভুলো, ছোটবেলায় এবিসিডি শিখছো, এরপর এখনো বলো নাই কেন বলো তো? কারণ ওটা রিপিট হয় বারবার। এবিসিডি তুই প্রত্যেকদিন পড়ার শুরুতে পড়তে বসি যে এ বি সি ডি, এখন তো বললে 26 পর্যন্ত পারবা না এবিসিডি লাস্ট পর্যন্ত। এখন আবার কেউ বইলো না যে আমি পারবো না, তাহলে বিপদ। মানে ওইটা তোমার হচ্ছে, তোমরা একটা বায়োলজিতে একটা ওয়ার্ড পড়ছো সুষমনা কাণ্ড, হ্যাঁ এ- আমাদের মস্তিষ্কে আছে মনে হয়। এটা মস্তিষ্কে থাকে সুষমনা কাণ্ড? ও, তাহলে মেরুদণ্ডের ভিতরে থাকে। মেরুদণ্ডটাই সুষমনা কাণ্ড, এটার বাংলা। স্পাইনাল কর্ড বললে চিনি। রেবারটা মস্তিষ্কে নিয়ে যায়। থাক, কিছু বলবো না, থাক। আচ্ছা দেখো, এখানে বলছে 4 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে। শুধু কোশ্চেনটা এটুকু হইলে ভালো ছিল, কিন্তু কোশ্চেনে বলছে পথের ঘর্ষণ বল 2.5 নিউটন পার কেজি। আচ্ছা, আমার একটা কথা বলো তো, এই যে কথা একটা বলা হলো ঘর্ষণ বল 2.5 নিউটন পার কেজি, কথার মানে কি? প্রতি কেজিতে বাধা দানকারী বল পার কেজি বল কেন? প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এখানে 4 কেজি বলা আছে, তাহলে ঘর্ষণ বল কত হবে টোটাল? দেখো 2.5 ভাগ 4। ভাগ কেন, প্রত্যেক কেজির জন্য হচ্ছে 2.5 নিউটন, তাহলে 4 কেজির জন্য কত হবে, 2.5 ইন্টু 4 নিউটন না? মানে 10, মানে তাহলে 10। টোটাল 10 নিউটন হচ্ছে বাধাদানকারী বল। আমাদের যদি ঘর্ষণ বল না বলা থাকতো তাহলে আমরা ম্যাথটা কেমনে করতাম, একটা বস্তুর ভর দেওয়া আছে আর এ দেওয়া আছে, এফ সমান ডাইরেক্ট এম এ করে দিতাম না?
এম এ জি সমান ভাইয়া। বসাই দিতাম 4। এখন চিন্তা করে দেখো, তোমাদের ঘর্ষণ কিন্তু পড়াইছি, আশাও তো করবা না আজকে। এটা হচ্ছে বস্তুটা 4 কেজি। এই বস্তুটা ধরে নাও মোটামুটি আমরা ধরো ডান দিকে নিতে যাচ্ছি, এটা হইলো তাইলে এফ। ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? বিপরীত এফ এর দিকে। হ্যাঁ, এটার বিপরীতে ঘর্ষণ বল। কিন্তু ওভারঅল যাব কোন দিকে? আমি সামনেই যাব। এফ এর দিকে। হ্যাঁ, এই এফটা কিন্তু আমি বারবার বলে রাখি, এটা প্রযুক্ত বল। ভাইয়া তোমরা কিন্তু প্রযুক্ত বল আর লব্ধি বল প্যাচ লাগাচ্ছ। উপরে যেটা সেটা হচ্ছে লব্ধি। হুম লব্ধি বল সমান অলওয়েজ এম। বা ওটা না এমনি। লিখলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে কত বল প্রয়োগ করতে হবে। এই যে কত বল প্রয়োগ করতে হবে কথাটার মানেই কি বুঝাইছে? লব্ধি বল। লব্ধি বল। আচ্ছা, সো আমাদের কি হবে দেখো, এফ প্রযুক্ত বল। আমাদের ফাইনালি মাইনাস লব্ধি মাইনাস লব্ধি ছোট হাতের এফ। মানে হলো প্রযুক্ত বল এফ মাইনাস হচ্ছে কি ছোট হাতের এফ সমানই কি লব্ধি বল না? হুম আচ্ছা, এখন এই বড় এফটার মান কত হবে? বড় স্টার মনে এম এ বের। বড় এফটার মান কি হবে? এম এ হবে, মানে হচ্ছে 4 ইন্টু কত? 10। 10 আর ছোট এফটা বের করে রাখছি কত? 10। তাহলে হবে কত? 30 40 মাইনাস 10 ইকুয়াল টু কত? 30। 30 30 নিউটন, মানে 30 নিউটন প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আরো কয়েকটা কোশ্চেন আছে। হ্যাঁ, এগুলা তো বোর্ডে আসেই না, খুবই কম। বোর্ডে শোনো, খালি ওই যে এত বছর ধরে যে আসে নাই, কিন্তু তোমাদের বছর যে আসবে না কি গ্যারান্টি আছে? ভাইয়া ইয়া দিছে তো আমাদের 25-26-এর মেডিকেল ইয়া দিছে, প্যাটার্ন রুটিন। দিছে, কোশ্চেন প্যাটার্ন। ফিজিক্স তো কমাইলো 5 মার্ক। তোমাদের হ্যাঁ মানবিক ভাই, গুণাবলী বাড়াইছে, তোমরা মানবিক হয়ে যাও বুঝছো, ভালো হয়ে যাবে, দেখছো এখনো সময় আছে। এই জন্য এবার বললাম নতুন টাকাগুলো মুবাশির চিনে ভাইয়া রাখ। তো মানতেই চায় না যে আমরা মানুষ জাতির মধ্যে পড়ি। এটা আমিও আসলে মানবো না কালকের থেকে। এটা কি করলাম? যাই হোক, কোনোভাবে এটা চালাই না। আমাদের এবার মানবিক গুণাবলী, মানবিক গুণাবলী মনে হয় একটু কঠিনে আসবে, এগুলো অনেক উল্টা পাল্টা কি কি জানি আমি। দেখছি আমার একটা আঙ্কেল পাঠিয়ে দিছিল, কেমন জানি। মানবিক গুণাবলী আসলে আসবে না, আসবে তোমাদের আইকিউ টেস্ট, বুঝতে পারছো? কেউ ক্যাডেট কোচিং করছিল জীবনে? না ভাইয়া আমি তো করি নাই। আমি আইকিউ আসবে। ক্লাসে তোমরা জীবনে কেউ সুডোকু সলভ করছো ছোটবেলায়? করছিলাম তো ছোট ছোট। সুডোকু, তারপর হচ্ছে প্যাটার্ন মনে করো, ধরো এই জায়গায় 1 2 3, এই জায়গায় হলো 6 5 4, তারপরের লাইন, আমাদের পরের লাইন, পরের লাইন কি লিখবা? ছিল। এরকম আসবে, ধরো এরকম লেখা আছে, তাইলে ধরো লিখবো 7। 7। এত ছোট আসবে? মানে একটা কথার কথা, মানে আইকিউ টেস্ট গুলো এমন হয়, আইকিউ টেস্টের অনেকগুলা প্রশ্ন হইতে পারে। মানে আইকিউ টেস্ট গুলা দিবে পরীক্ষায় মানবিক গুণাবলীর নামে। আমার গ্যালারি নাই ডিলিট করে দিছি। আচ্ছা, এখানে প্রশ্নটা দেখো, 10 আবার কেজি নামাই দিই। ভরের একটি স্থির বস্তুর উপর 40 নিউটন বল আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এটা তো হচ্ছে এই যে লম্ব প্রতিক্রিয়া বলের হচ্ছে প্রতিক্রিয়া বলটা বের করলে হবে না ভাইয়া? এরকমটা আমি করছি না, খালি আচ্ছা, 50 কেজি দেওয়া ছিল। বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বল, তার মানে নিচের দিকে কি কি বল কাজ করে এটা তো বলতে হবে। এটা কি পারার কথা? কিন্তু আমি ওইদিন করাইছি এগুলো। বল কাজ করে। আচ্ছা, আমরা নর্মালি জানি কি আমাদের অলওয়েজ উপরে আর কাজ করে, এটাই হচ্ছে আমাদের কি লম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা, আর নিচে কি কাজ করবে? হ্যাঁ অলওয়েজ এমজি। এমজি। এখন কথা হইলো যে, ও এমজি। আচ্ছা, বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বলের মান। এখন আমার এখানে 40 নিউটন বলটা কিভাবে আছে?
30 ডিগ্রি কোণে। তার মানে এটার উপাংশ ভাঙাইতে হবে তোমাকে। এই হ্যাঁ এ উপাংশটাতে কি হবে তাহলে? 40 30 cos ও cos 40 30 cos, হ্যাঁ আর cos এখানে কি 30 হবে? 40 sin 30। sin সাইন আচ্ছা, এখানে দেখো উপরে হচ্ছে দুইটা বল আছে, কি আর প্লাস হচ্ছে কি 40 সাইন sin 30 30 আর নিচের দিকে কি আছে? mg। mg। আচ্ছা, বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বল মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এই লম্ব প্রতিক্রিয়া বলের মানটা কত, বুঝতে পারছো? কেন বলো তো? জি এখানে ভাইয়া এখানে শুধু mg না বুঝে লম্ব প্রতিক্রিয়া বল কেন মনে হচ্ছে? দেখো, বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বল মানে কি? যে বলটা ওকে নিচে টানতেছে সেটাই তো, তাই না? এখানে আমাদের কিছু হ্যাঁ পরিমাণ বল উপরে, একটা আর তো আছে, এর সাথে 40 sin 30 আছে, তাই না? জি ভাইয়া এখানে আমাদের তিনটা বল, একটা হচ্ছে আর, একটা 40 sin 30 আর একটা হচ্ছে mg। তাহলে নিচের দিকে শুধু তোমার নর্মাল চিন্তা ভাবনায় আসার কথা, শুধু mg তো কাজ করতেছে, তাই না? কিন্তু না, এখানে অ্যাকচুয়ালি এই তিনটা বল মিলে এই জায়গাটার ভারসাম্য রক্ষা করতেছে, উপরের দুইটা বল আর নিচের একটা বল। আর ফাইনাল বলটা হচ্ছে আর, মানে প্রতিক্রিয়া বল। আর এর মান যদি বেশি হইতো, আমি পড়াইছি না, আর এর মান যদি বেশি হয় তাহলে বস্তুটা উপরে উঠে চলে যাবে, হাওয়ায় ভাসবে, বা এমজি এর মান হ্যাঁ বেশি হইলে সে মাটিতে ঢুকে যাবে। এরকম কেজে নর্মালি হচ্ছে কি দুইটা সমান হবে, আর সাইন, আর প্লাস সাইন মানে 40 সাইন 30, উপরেরটা নিচেরটা সমান, মানে বস্তুটা কোথাও উড়ে যাচ্ছে না, সাম্য অবস্থায় আছে আর কি। তাহলে তুমি এখান থেকে বের করবা কি, আর এর মানটা বের করবা, আর সমান কি হবে? mg মাইনাস 40 সাইন 30, 30 এটা বের করলেই হবে। 97 এখন এখানে মাইনাস 20 এটা 78। মান বসাই নিও। তোমাদের এরকম আরো কয়েকটা মেথ দিছিলাম না গতকাল? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া আপনি তো করাইছিলেন। হুম এগুলা বুঝছো পরীক্ষা আসার মতো পসিবিলিটি কম, কিন্তু তাও দেখবা। এটা কি করাবো? এটা সহজ কিন্তু। এটা এটা কি বলের ভাইয়া? এটা না আনুভূমিক তল লাগতেছে। এটা আনুভূমিক তলে একটা কপি কলের সাহায্যে দুইটা বস্তু আটকায় রাখছে, এগুলো আসার পসিবিলিটি কম, যদি তোমরা চাও তাহলে করাবো। বাদ দেন এগুলা। কপি কপি কল করান ভাইয়া, এটা আসতে পারে, অনেক বছর থেকে আসে নাই। পরেরটা কপি যদি কল আসে প্রবলেম। তোমরা হচ্ছে, আমি বলি এটা করাইতে হবে, যদি মাথায় না ঢুকে তো ডিপ্রেসড হয়ে যাবো তো। না ভাইয়া আপনি করান, চেষ্টা করব বুঝতে। নেক্সট দিন এরকম একটা ম্যাথ দিয়েন, তারপর দেখেন বুঝছি কিনা। ঠিক আছে, এখানে আসলে বইয়ে তোমাদের একটাই ম্যাথ আছে, আসলে তোমাদের কোশ্চেন কর্তাদের উপর ভরসা উঠে গেছে এবার সবার। জি ভাইয়া। ওই একটা আছে দেখো, ওই একটাই দিয়ে দিবে। আমাদের যদি জিপিও তুলে দেয় তাইলে তো আমরা পুরাই তোমাদের ইয়ারের জিপিএ কমবে, আমি এটা ভবিষ্যৎবাণী করি। কিরকম হবে পরের বছর জিপিএ থেকে, এবং পাসিং রেট থাকবে এটা এইচএসসি তে। ও সর্বনাশ। হ্যাঁ এই ভাইয়া বছর আপনার উপরে দিছি কিন্তু নিচেরটা একটু নিচেরটা এটাই হবে পরের বছর। তোমাদের ইয়ারে ফুল সিলেবাস, তোমরা পরীক্ষা দিচ্ছ 2019 সালের পরে প্রথমবার ফুল সিলেবাস। এই 25 সালে শর্ট সিলেবাস হওয়ার পরেও পোলাপাইন ফেল করছে। তাহলে এক বছর আমাদের গ্যাপ তো দিয়ে পরের বছর পরীক্ষা দেই, পরের বছর পরীক্ষা দিবা? মানে পরের বছর? হ্যাঁ রে, যদি বলো কোনো শুনি। কারণে 27 সালে পরীক্ষা দেই। হম, এক বছর ইয়ারলস দিয়ে কি লাভ বলো? এমনি এডমিশন দিতে পারবি? সেকেন্ড টাইম সমস্যা হচ্ছে নেবে না। তুমি ইমপ্রুভমেন্ট দিলে কোনো অ্যাডমিশন এক্সাম দিতে পারবা না রে, এটা হচ্ছে কষ্টের বিষয়। মানে তুমি এসএসসি কত, তোমরা এসএসসি 24 না? হ্যাঁ তোমাকে অবশ্যই এইচএসসি 2026 সালে পাশ করলে তুমি অ্যাডমিশন দিতে পারবা, যদি 27 সালে পাশ করো তুমি কোনো অ্যাডমিশনের জন্য এলিজিবল না, ঠিক মানে আছে। বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না। তবে বাইরের দেশ যাইতে পারিস। আচ্ছা নেপাল। দেখো, নর্মালি কপিকল প্রাচীনকালে ইউজ করা হতো কোথায় জানো? কুয়ার মধ্যে, কুয়ায় পানি তোলার জন্য। হ্যাঁ কপিকল হচ্ছে এই জায়গায় থাকতো, একজন এই রশিটা ধরে টানতো অথবা কোথাও বাইন্ধে রাখতো, আরেকজন না, মানে এখানে একটা বালতি থাকতো, বালতি দিয়ে পানিটা তুলতো। বুয়া বলে।
আচ্ছা, সো কপি কলের আমরা যে চিন্তা ভাবনাটা করতেছি, আমাদের ধরো এই জায়গায় একটা বল আছে, আর এটা হচ্ছে কপি কলের রাশি। এই সব মানে এখানে আমাদের ধরো এটা একটা বালতি, আর এটা হলো আরেকটা ভর। মানে এটা যদি আরেকটা কিছুর সাথে না বাঁধা থাকে তাহলে কি হবে? এই পুরো রাশিটাকে পড়ে যাবে না পানিতে? নর্মালি চিন্তা করো, এটা যদি কোথাও বাঁধা না থাকে তাহলে কি হবে? পড়ে যাবে না? পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য এটা বাঁধার জন্য আরেকটা বস্তু লাগছে, ধরো সেটা M1, এটা হচ্ছে M2। আচ্ছা, এই যে আনত তল সেটা হচ্ছে থিটা, ঠিক আছে? ওকে, এখানে কি কি জিনিস হয় আমরা যেগুলো জানি এগুলা বলি। এখানে উপরের দিকে কি কাজ করে? আর 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 নিচের দিকে কি কাজ করে? এমজি mg cos থিটা। এদিকে কি? এমজি সাইন এমজি থিটা। mg sin থিটা। আচ্ছা, দেখো এই যে একটা রশি আছে, এই রশির উপর কি থাকবে? এই রশি টানতেছে, তার মানে একটা টান বল থাকবে না? টি। এফ টি। হ্যাঁ, মানে একটা টান টান। বল হ্যাঁ, বলো। ভিতরে থাকে না টান বল? টান বল মানে ধরো একজন রশি দিয়ে টানতেছে, তো এটা টান বল হবে। তোমরা একটা বৃত্তাকার পথে ম্যাথ করছিলে না? একটা সুতা সাহায্যে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তো এটা একটা টান বল আছে। মনে নেই। টান বল তো এরকম কিছু না, মানে হচ্ছে একটা টান দিচ্ছে এই জন্য টান বল। আচ্ছা, এই দেখো এই সুতাটাই পরেই এই পুরাটা এসছে না, তার মানে এইখানে একটা টান বল আছে, তাই না? জি দুইটা ভাইয়া। টান বল সেম। আর এই যে একটা বস্তু ঝুলে আছে, তো ওর নিচের দিকে কি আছে? mg, মানে m2g, ঠিক আছে? ভাইয়া এখানে টান বলের ডিরেকশনটা নিচের দিকে হবে না? এখানে টান বলটা না, ও তো উপর হ্যাঁ দিকে টানতেছে নিচ থেকে। দেখো, আলটিমেটলি যখন আমি এটা টানবো এটা উপরের দিকে উঠে যাবে না? এটা ও টান বলটা হ্যাঁ উপরের দিকে, টান বলটা তো নিচে নামবে। হ্যাঁ ভাই। বুঝছি ভাইয়া। টান বলের ডিরেকশন নিয়ে অত সমস্যা নেই। দেখো এখানে মেইনলি আমরা বস্তু হিসেবে ডিরেকশন লিখবো, যেমন কি এইখান থেকে তোমাকে এই পুরো চিত্র থেকে কোশ্চেন করা হবে দুইটা। একটা হচ্ছে টান বলের মান নির্ণয় করো, আর 2 নাম্বার কোশ্চেন থাকতে পারে এই পুরা প্রক্রিয়াটা কত ত্বরণের সামনে এগুচ্ছে, ত্বরণটা কত। পড়ানো অনেক কঠিন। এই দুইটাই সহজ, একটু চিন্তা করো। প্রথমে M2 বস্তুর জন্য লিখবো আলাদা আলাদা, M2 বস্তুর জন্য ইকুয়েশন লিখতে হবে। আচ্ছা, M2 বস্তুর এখানে কয়টা বল আছে? ওইটা দুইটা বল আছে, একটা কি টি আর একটা কি M2g। আচ্ছা, মানে ওজন বল। ওজন বল এখানে দুইটাই আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের এখানে যেভাবে দিয়েছে ওইভাবেই লিখে দিই। দেখো আলটিমেটলি আমার উদ্দেশ্য কি? এটা কি উপরের দিকে উঠানো, তাই না? উপরের দিকে ওঠাবো না নিচের দিকে নামাবো? ধরো উপরের দিকে পানি, উঠানো, কারণ ধরো আমি পানি তুলতেছি, এটার ক্ষেত্রে পানি তুললে আমি রশিটা কোন দিকে টানবো? পিছনের দিকে টানবো বা উপরের দিকে উঠানোর চেষ্টা করব, সেটাই তো, তাই না? জি তোমার ভাইয়া। তোমার ডিরেকশন দেওয়া থাকবে, বুঝছো, সমস্যা নেই। সো উপরের দিকে যে বলটা সেটা কি? টি মাইনাস M2g, টি মাইনাস হচ্ছে M2g। আমরা যাচ্ছি কোন দিকে? উপরের দিকে, তাই না? ফাইনালি এই জন্য টিটা বড় লিখছি। লিফটের কথাটা ভাবো, লিফট ছিল, এখানে দুইটা বল ছিল, কি ধরো আর এটা হচ্ছে mg। তাহলে আমরা কোনটা বড় লিখতাম লিফটটা যখন উপরে যাচ্ছে? মানে আর বড়। আর মাইনাস mg সমান ma, এটা লিখতাম না লিফটের ক্ষেত্রে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো একটু চিন্তা করো, এখানে উপরে যাচ্ছে ফাইনালি, আর উপরের বলটা হচ্ছে টি, তাহলে টি মাইনাস M2g সমান কি লিখবো? M2 ইন্টু a, এটা লিখবো না? ভাইয়া মানে এইটাকে তো M2 এটাকে তো এই দিকের বলটা লেখা যায় না, এই যে যেদিকে টানতেছি ওই বলটা লেখা যায় না? না রে, এটা দেখো এটা কোন ত্বরণে উপরে যাচ্ছে, আমরা এই ত্বরণটা মেইনলি চিন্তা করতেছি। মানে এটা একটা লব্ধি বল, বুঝতে পারছো? M2 মানে কি? এটা লব্ধি বল না? মানে সে কোন বল অ্যাকচুয়ালি উপরে যাচ্ছে, ওকে দুইজন মিলে টানতেছে, একটা হচ্ছে নিচে M2g আর উপরে যাচ্ছে হচ্ছে টান বল। ও আসলে যাচ্ছে কোন বলে? মনে করো এই যে এখানে 10 নিউটন টানতেছে, আরেকজন 5 নিউটন, তাহলে কোথায় যাবা তুমি? উপরে যাবা না? ওইটাই লিখছি। জি ভাইয়া। আচ্ছা, আর M1 বস্তুর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে?
নিচের দিকে নামার ক্ষেত্রে আচ্ছা, এমন বস্তুর ডিরেকশনটা হচ্ছে, তুমি ধরো চিন্তা করো এটাকে উপরে উঠতেছে এরকমই ধরো, বা নিচে নামতেছে। আচ্ছা, আমরা যেহেতু এটা ধরছি কি উপরে উঠতেছে, তার মানে এটা কি হবে? নিচের দিকে আসবে না? নিচে নামবে। নিচে নামবে। তো এবার ডিরেকশনটা লেখো। যদি নিচে নামে সেই ক্ষেত্রে কোনটা বড় হবে? এম, mg sin থিটা মাইনাস টি। হ্যাঁ, তাহলে কি হবে? এম টু জি হবে না ওয়ান, এটা তো ওয়ান, তাহলে m1g সাইন থিটা মাইনাস টি, মাইনাস টি সমান কি ইকুয়াল হবে? এম এম m1 a। m1a। এই তো বুঝছো ভালো, এই দুইটি ইকুয়েশন লেখা বুঝছো। জি ভাইয়া। এখন যেটা হবে এই দুইটা ইকুয়েশন যোগ করো। এই দুইটা ইকুয়েশন যদি যোগ করো কি হবে দেখো, টি আর টি কাটা যায়, এপাশে কি থাকে? m1g সাইন থিটা মাইনাস m2g সমান হচ্ছে m1 মানে m2 প্লাস হচ্ছে m1 ইন্টু a। এই তোমরা কি কিছুটা হলেও ভাইয়া বুঝছো? দুইটা টান বলে কি সেম হবে? হ্যাঁ, একটা রশির পুরো অংশে টান বল সেম থাকে। মানে রশির মাঝখানে যদি তুমি গিট্টু একটা ওয়ার্ড আছে, গিট্টু বুঝছো তোমরা? ধরো এটা একটা রাশি, এই মাঝখানে যদি এরকম কোনো প্যাচ না থাকে তাহলে পুরো জায়গায় টান বল সেম। ও আচ্ছা, এখন কি করব আমরা? এ সমান মান বের করব। তাহলে কি হবে? এ সমান হবে নিচে হচ্ছে m1 প্লাস m2, আর উপরে উপরে হচ্ছে হচ্ছে m sin থিটা মাইনাস m1g সাইন m থিটা মাইনাস m2g, m1g সাইন থিটা মাইনাস m2g। জি। এখন এখানে মান বসাও, তাইলেই হবে। m1 মানে m2 তো দেন নাই। এখানে মান দেওয়া ছিল না? কোশ্চেনে মেবি দেওয়া ছিল। এই যে m1 m2 সবই এখানে দেওয়া আছে বুঝছো, বাকিটা কি তোমরা আশা করি দেখলে বুঝবা না? জি ভাইয়া পারবো। এখানে ফার্স্টে এই যে এ বের হবে, ধরো হচ্ছে আমি লিখে দিই 0.98, মানে এই ক্যালকুলেশনটা করলেই তোমরা পাবা। এটা হচ্ছে ধরো 0.98 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো তোমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার বের হইলো। সেকেন্ড, ত্বরণ কত, তারপর লাগবে টান বল। সো টান বল যে কোনো একটা ইকুয়েশন এখন মান বসিয়ে দিলেই হবে। ধরো একটা ইকুয়েশন লিখলাম, টি মাইনাস m2g সমান কি? m1 m2 a m2a। এখন তাহলে টি সমান কি হবে? টান বল সমান m2a প্লাস হচ্ছে m2g। এখানে এখন a এর মান বসাই দিবা, g m1 m2 এর মান তো জানোই সবগুলা। জি ভাইয়া। শোনো, এটা হচ্ছে যাদের খুব রিস্কি, মানে কোনো কিছু বাদ দিতে মন চায় না তোমরা করো, আর যাদের হচ্ছে মনে হয় এটা কঠিন লাগছে ওটা বাদ দাও। কপি কলার ম্যাথ সাধারণত আসে না, খুব খুব রেয়ার যদি আসে আর কি। আর যারা বুঝছো বুঝে রাখা, তো বুঝে রাখলে তো আর সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, কয় মিনিট আছে দেখো তো ক্লাসের? 6 মিনিট। 6 মিনিট। আচ্ছা, তাহলে আরেকটা টপিক বলা ছিল। আচ্ছা, তোমরা এই দুইটার পার্থক্য জানো? গাত বল আর বলের গাত। আমি তো এই দুইটা সম্পর্কে মনে হয় কোনো ধারণাই মানে নাই। মনে নাই। তোমাদের মনে হচ্ছে এই যে দুইটা, এর মাঝখানে বল কোনটা? মানে নাম দেখে কি মনে হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা বল, মানে অ্যাকচুয়াল বল, সেটা কোনটা হইতে পারে? কি মনে হয়? অ্যাকচুয়াল বল বল হবে তাইলে। দেখো, না যার বলের নামের শেষে বলের যার নামের শেষে বল আছে সে অ্যাকচুয়ালি বল, বুঝতে পারছো? ঘাত বল। এখন ঘাত বল কি ধরনের বল সেটাতে আসি, তো দুইটার পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ সিকিউ যা যা বলো, ক নাম্বার। আচ্ছা, একটা হচ্ছে কি ঘাত বল, আর একটা হচ্ছে বলের ঘাত। ঘাত বল মানে কি? এটা হচ্ছে একটা বল, অবশ্যই খুব বড় মানের একটা বল, যদি অল্প সময়ে কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়। এটার একটা এক্সাম্পল দিতে পারবা কেউ? খুব বড় মানের একটা বল একটা বস্তুর উপর যদি অল্প সময়ে প্রযুক্ত হয়, মানে হঠাৎ অ্যাকচুয়ালি কোনো বস্তুর উপর চলে আসছে। হঠাৎ হুম, সমুদ্রের ঢেউ আকার ঠাস করে আছড়ে পড়লো। এটা কি কারো বস্তুর উপর বল প্রয়োগ করছে?
ওই যে পানিটা আসে তো ওই যে মাটিটার উপর আঘাত করলো না। না, ওইটা অ্যাকচুয়ালি ঘাত বল না। আচ্ছা, তোমরা ক্রিকেট খেলা কেউ দেখছো, ফুটবল খেলা? ও হ্যাঁ। ধরো এটা একটা ক্রিকেট ব্যাট, একটা বল অনেক গতিতে আসে। ক্রিকেটার বলটাকে কত সেকেন্ডের জন্য সময় পায়, হয় 0.1 সেকেন্ড বা 0.2 সেকেন্ড। এই সময়ের মধ্যে সে জোরে আবার ওটাকে মাইরে পাঠায় দেয়। মানে কি, খুব বড় মানের একটা বল, একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে খুব অল্প সময়। বুঝতে পারছো? তারপর দেখবে একটা ফুটবল, খুব অল্প সময়ের জন্য কিন্তু অনেক জোরে একটা বল প্রয়োগ করে সে এখানে। এটা হচ্ছে ঘাত বল। ঘাত বলের একক কি হবে? নিউটন। ঘাত বলের একক কি? এটা যেহেতু একটা না বল, আপনি তাহলে বলেন একক কি হবে? নিউটন অবশ্যই। নিউটন। আচ্ছা, এখন বলের ঘাত কি জিনিস? একটা নামটা এমন কেন, বলের ঘাত? আচ্ছা, বলের ঘাত মানে হলো আসলে ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলে। বলের ঘাত মানে কি তাহলে? ভরবেগের পরিবর্তন। বুঝছো, ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগ মানে কি? ধরো একটা বস্তু এরকম ছিল, মানে ওই ধরো 2 কেজি ভর, সে হচ্ছে 12 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল। তার মানে এটা কি, ওর আগের একটা ভরবেগ সে এরকম আসছে, বস্তুর ভর তো আর চেঞ্জ হবে না, 2 কেজি আছে কিন্তু ওর বেগটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড হইলো। তাইলে ওর দুজনের ভরবেগ চেঞ্জ হবে না? যেমন আগে ভরবেগ 12 × 2 মানে 24 ছিল, আর পরে কত, 40। তার মানে ভরবেগের পরিবর্তন হলো না। এই যে ভরবেগের পরিবর্তন, সেটা কি মেনলি বলের ঘাত বল, মানে বলটা কি পরিমাণে বাড়ছে, এটাকে মেনলি বলের ঘাত বল। ঠিক আছে? আচ্ছা, ভাই এখন এখানে ঘাত কেন যুক্ত করলো? মানে হচ্ছে এটা কতটুকু হারে বাড়ছে এটা বোঝানোর জন্য, যে বলের ভরবেগের পরিবর্তনটা কিরকম হারে হইলো। এই জন্য এটাকে বলের ঘাত বলেছে। ঘাত নর্মালি পাওয়ারের মতো করে চিন্তা করা হয় আর কি। সেটাই তো, এখানে তো কোনো পাওয়ারের কাহিনী নেই। না, ওই লেভেলে তোমাদের হচ্ছে এটা নর্মালি বুঝতে পারছো, যা খুব ক্ষুদ্র লেভেলের পরিবর্তন যেগুলো ডিফারেন্সিয়েশন দিয়ে করে বলের ঘাত, ওইটার ক্ষেত্রে পাওয়ারটা ইউজ করা হয় ঘাত বলের ক্ষেত্রে বা বলের ঘাতের ক্ষেত্রে। তোমাদের লেভেলে লাগবে না। তোমাদের লেভেলে খালি জানতে হবে যে ভরবেগের পরিবর্তন হইলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখান জি থেকে ভাইয়া। লাগবে এটার একক কি? চিন্তা করে বলো তো এটার একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। দেখো, ভরবেগের পরিবর্তন মানে কি? অ্যাকচুয়ালি ভরবেগের যে এককটা সেটাই তো। ভরবেগের একক মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে কেজি মিটার/সেকেন্ড, এটাই হলো কি বলের ঘাতের একক। আচ্ছা, ঘাত বলের একটা সূত্র আছে। ঘাত বল আর বলের ঘাতের দুজনের একটা মিক্স, সেটা যে সমান হচ্ছে F × T। মানে দুইজনের যেটা কি হচ্ছে, ভাইয়া? আচ্ছা বলতেছি, এইখানে যে যেটা যে দিয়ে বোঝায় হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? ভরবেগের পরিবর্তন। টি দিয়ে কি বোঝায় এটা তো জানোই, টি মানে সময়। এফ দিয়ে বোঝায় হচ্ছে ঘাত বল। মানে ঘাত বল আর বলের ঘাতে যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি তোমার এই সূত্রটার হচ্ছে মেইন আলোচনা। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। কি বলছি? যে সমান F × T। এফ কি? ঘাত বল। আর টি কি বলছি? সময়। সময়। সো একটা ম্যাথ, তোমাদের একটা এক্সাম্পল। ভাইয়া আপনি লিঙ্কটা আবার দেন, ক্লাস শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা, আমি আবার দিচ্ছি। আচ্ছা ভাইয়া।
এটা দেখো তো পারবা কিনা। ভরবেগের পরিবর্তন। মানে কোশ্চেনটা হলো এই যে একটি বল একটি ব্যাটের সাথে 2500 নিউটন বল 0.2 সেকেন্ডের জন্য ক্রিয়া করে। আচ্ছা 2500 নিউটন বল এটা মানে কি দেওয়া আছে আমাদের ঘাত বল। ঘাত বল মানে হচ্ছে এফ, আর 0.2 সেকেন্ড মানে হচ্ছে টাইম দেওয়া আছে। এখন প্রশ্ন হলো ভরবেগের পরিবর্তন কত। এই সূত্রটা যদি জি তুমি জানো এটা তাহলে এমনি পারবা। ভরবেগের পরিবর্তন মানে কি, যে সমান হচ্ছে কি এফ ইন্টু টি। তাহলে হচ্ছে এফ এর মান কত, 2500 ইন্টু 0.2। আচ্ছা তারপর পরের কোশ্চেন, বলের ঘাত কত। আচ্ছা বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন দুইটা কি একই জিনিস না, বলো তো। জি এটা তো ভাইয়া একই। তাহলে একই অ্যান্সার হবে। কোশ্চেন এটা থাক আর এটা, এটা অ্যান্সারটা বলো কত হচ্ছে। 0.2 into 2500 100। ও না তো 100 না, 2500 into 0.2 800। 500 তো সেটার একক কি হবে বলো তো। এটার কেজি, মিটার পার ভরবেগের সেকেন্ড। per second। আচ্ছা তোমাদের হচ্ছে এখন এগুলা কয়টা কোশ্চেন দুই। আচ্ছা বলো তো ঘাত বলের মাত্রা কি, এগুলো তো এমসিকিউ তে আসবে। তারপর হচ্ছে বলের ঘাত, বলের ঘাতেরই বা এম মাত্রা কি। তোমরা কি ঘাত পারো বল এই হচ্ছে এই এম। মাত্রা বের করতে পারো কিনা আগে বলো। পারি তো ভাইয়া, আচ্ছা দেখো মানে প্রথমে এককটা ভাঙাই তারপর। বলের মাত্রা কি, কোশ্চেন গুলো এরকম আসবে এই চ্যাপ্টার থেকে। দেখো মাত্রা বের করার জন্য আগে তোমাকে একক বের করতে হবে। কেমন, যেমন ধরো বল, এটা কোন সূত্র থেকে পাবা, এফ সমান এম এ। এই প্রথমে সূত্র লিখবা। আচ্ছা, এখন এম এর একক কি হবে, কেজি। এর একক কি, মিটার পার মিটার সেকেন্ড পার স্কয়ার। সেকেন্ড। এবার মাত্রা লিখবা, কেজির মাত্রা কি, কেজির এম। মাত্রা হচ্ছে কি বড় এম। তারপর হচ্ছে মিটার, মিটারের মাত্রা কি এল। তারপরে হচ্ছে এস সেকেন্ড মানে সময়, এটা হচ্ছে টি টি। ইনভার্স টু। তাহলে বলের একক মানে মাত্রা কি এম এল টি ইনভার্স টু। এখন আসি ঘাত বলের মাত্রা কি, ঘাত বল মানে বল না, তাইলে ঘাত বলের মাত্রাও কি এটাই। এবার আসি হচ্ছে বলের ঘাত। আচ্ছা বলের ঘাত এমএল। মানে সূত্রটা কি জানি আমরা, এফ ইন্টু টি, তাই না। তাহলে এফ জি এর ভাইয়া। মাত্রা আমরা কেবল বের করলাম কি এম এল কেজি টি ইনভার্স টু, আর টি এর মাত্রা কি টি। তাহলে অ্যান্সার কি এমএল। হবে এম এল টি সেকেন্ড ইনভার্স ওয়ান। আচ্ছা হুম। ভাইয়া এটা, হ্যাঁ বলো এর মাত্রা দেখাই দিয়েন তো। কিসের মাত্রা। কৌণিক গতিশক্তি। আচ্ছা আচ্ছা এটা আর কার মাত্রা বলো তো, বলের ঘাত। এটা তার মানে কি ভরবেগের মাত্রাও এটা। হুম। ভরবেগ বা ভরবেগের পরিবর্তন একই কথা। আচ্ছা, ও আরেকটা বললো হচ্ছে কি কৌণিক গতিশক্তির মাত্রা। তোমরা পারবা এটা। আচ্ছা, এটা হচ্ছে মানে অনেক অনেক ভাবে করবে, যেমন অনেকে হচ্ছে চিন্তা করবে কৌণিক গতিশক্তি মানে কি আই ওমেগা স্কয়ার, তাই না। জি ভাইয়া। এখন কথা হইলো যে কৌণিক গতিশক্তির মাত্রা আর রৈখিক গতিশক্তির মাত্রা কি আলাদা হবে। রৈখিক কৌণিক, ভাইয়া দুইটা কৌণিকের তো থাকে না। দেখো গতিশক্তি মানে কি, সেটা একটা শক্তি, এর একক কি জুল। যু- তাহলে রৈখিক গতিশক্তির মাত্রা বা একক যেটা, কৌণিক গতিশক্তির মাত্রা বা একক সেটাই। এখন কৌণিক গতিশক্তির থেকে তুমি মাত্রা বের করতে গেলে তোমার কষ্ট হবে, সব ওমেগা আসবে রেডিয়ান আসবে, দরকার নেই। তুমি নর্মাল চিন্তা করবা জুল আর কার একক আছে, কাজের একক জুল না। জি ভাইয়া। কাজের এককের মাত্রা কি হবে এফ এস। তো হচ্ছে এফ এর মাত্রা কি এম এল টি ইনভার্স টু সেকেন্ড মানে হচ্ছে কি টি। ঠিক আছে, তাহলে কি হবে এম এল টি ইনভার্স ওয়ান। এটাই হচ্ছে তোমার কি গতিশক্তির মাত্রা। কৌণিকে ভাইয়া রেডিয়ানটা কই চলে যায়। কৌণিকে কোথাও যায় না, বুঝতে পারছো, কৌণিকে রেডিয়ানটা থাকবেই। তুমি চাইলে রেডিয়ান সহ মাত্রা বের করতে পারবা যদি তুমি চাও। রেডিয়ানটা ডাইরেক্ট রাখে দিবা, রেডিয়ানের জায়গায় থিটা বসাবা, আর কিছু না। তুমি যদি এটা দিয়েও করতে চাও, এখানে তবে এমসিকিউর অপশন দেখে তোমাকে চিন্তা করতে হবে। তোমার অপশনে যদি রেডিয়ান সহ থাকে তাহলে তুমি এই সূত্র থেকেই যাবা। তখন কি হবে আমি দেখি, হাফ অফ আই ওমেগা স্কোয়ার ধরো আসছে,
এখানে আই এর মাত্রা কি জানি আমরা, এম আর স্কোয়ার। ওমেগা কি? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। এখানে মাত্রা শুরু করো, এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার মানে কি? এম এল স্কয়ার। এম। এখন রেডিয়ানের জায়গায় হবে হচ্ছে কি থিটা। থিটা এস হচ্ছে কি টি ইনভার্স ওয়ান। তাহলে এটার এককটা তখন লেখা যাবে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান থিটা। এটাও সঠিক, এটাও সঠিক। তোমার এমসিকিউর অপশন দেখে তুমি চিন্তা করবা যে কোনটা আমার চাইছে, বুঝছো? আমি না ওই জানি দেখছিলাম এম এল স্কয়ার টি ইনভার্স 2 দেওয়া আছে। এম এল স্কোয়ার টি ইনভার্স টু, টি ইনভার্স টু থাকার কথা না রে। আমি দেখবো না ভাইয়া, যদি পাই ও তাইলে আচ্ছা, আমরা টি ইনভার্স টু হইলে দেখো, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, এখানে ওমেগা স্কোয়ার ছিল না? তোমরা তো কেউ বললা হ্যাঁ না এটা ওমেগা স্কোয়ার হইলে এটা রেডিয়ান স্কোয়ার সেকেন্ড স্কোয়ার হবে না? ও তাহলে তো স্কয়ার হবে। এটা থিটা স্কোয়ার, আর এখানে কি হবে? টি ইনভার্স ইনভার্স টু। ইনভার্স তখন এটা লিখতে হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা স্কোয়ার। এন্ড থিটাটা যদি অপশনে না থাকে তাহলে লিখবা না, যদি থাকে তাহলে পুরোটা লিখবা, মানে এটা আনসার টিক দিবা। হ্যাঁ বুঝছি ভাইয়া। থিটা অনেক সময় নাও থাকতে পারে, বুঝছো? থিটাটা ওই জন্য ইগনোর করবা যদি না থাকে। থিটা থাকেই না। নর্মালি থিটা থাকে না, বাট না থাকলে থিটা ছাড়া যেটা হয় ওইটা দিবা, সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া আমাদের এর শেষ কোন দুইটাই অপশন থাকে, কিসের? আইরিন বললা। এম এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আবার যদি এম এল টি ইনভার্স 1 থাকে, দুটোই যদি থাকে। দুইটা একসাথে থাকবে না, যদি দুইটা একসাথে থাকে সেক্ষেত্রে এটা দিবা, মানে থিটা ছাড়া যেটা এক্সাক্ট অ্যাকুরেট আছে, বুঝছো? দুইটা একসাথে থাকবে না, দুইটা একসাথে নর্মালি সুস্থ মানুষ দিবে না তোমাদের এমসিকিউ অপশন, এত পেস মানে ঝামেলা করে আমাদের এখানে। প্রশ্ন তো সুস্থ মানুষ করে না। আরে না, এমসিকিউ তো অত ঝামেলা হবে না রে, এত টেনশন করলে হবে? ভাইয়া হ্যাঁ বলো। আমাদের শেষ কৌণিক বেগ পড়া লাগবে নাকি? কৌণিক বেগ তো পড়াইছিলাম, ওই তোমাদের গতিবিদ্যাতে যা পড়াইছে ওইটুকুই এনাফ। ও কেন, তুমি কি আরো বেশি পড়তে যাচ্ছ? না না, আমি এখানে দেখছি তো তাই বললাম। ওই গতিবিদ্যা চ্যাপ্টারে যতটুকু পড়াইছে ওইটুকুই এনাফ। তোমাদের ইম্পর্টেন্ট জিনিস পড়াই হয়েছে, এখন যেগুলো পড়াচ্ছে ওগুলো হচ্ছে যদি মানে যদি আসে, কথাটার আগে কি বললাম, যদি আসে। হুম। তবে তোমরা আবার ভাগ ওই যদি চিন্তা করে পড়ো না, তোমরা পড়ো এগুলো অ্যাটলিস্ট। আচ্ছা, কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে? একটা ভরের একটা বস্তু 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগ, আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বিপরীত দিকে ফিরে এলো, বলের ঘাত বের করো। আচ্ছা, সো মনে করো এটা আমাদের একটা দেয়াল, একটা বল, আনুভূমিক মানে কি সোজা গেছে, ঠিক আছে? তো জি ধরো ভাইয়া। ওকে এরকম করে ধাক্কা দেওয়া হইলো 0.2 মিটার পার সেকেন্ড বেগে, তাইলে হচ্ছে কি হবে, v1 সমান কি 0.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আনুভূমিক ধারা 0.1 মিটার পার সেকেন্ডের বিপরীত দিকে ফিরে এলো, তার মানে এটা কোন দিকে আসবে? সেম আগের জায়গায় বিপরীত। চলে আসবে। হুম, তাহলে হচ্ছে কি এটা 0.1 মিটার পার সেকেন্ড, সেটা কি v2। বলের ঘাত, আচ্ছা বলের ঘাত বের করার সূত্র কয়টা পড়ছো? বলের ঘাত তো বলের ঘাত মানে তো ভরবেগের পরিবর্তন। এই তো গ্রেট। বলের ঘাত যখনই বের করবে আমরা কি বের করব? ভরবেগের পরিবর্তন, কারণ আমরা ওইটাই পড়ছি, বলের ঘাত মানেই কি? ভরবেগের। ভরবেগের তাহলে ভরবেগের পরিবর্তন এখানে কি হবে? আচ্ছা, এইখানে ও, একটা কথা বলো, এই যে আমাদের যে বিটা আছে, বেগ, বেগ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। সংঘর্ষের ম্যাথে মনে আছে, যখন m1 বস্তুটা এদিক থেকে যাইতো, এটার বেগ যদি আমি +5 মিটার পার সেকেন্ড ধরতাম, আরেকটা বস্তু যদি বিপরীত দিক থেকে আসতো তখন তার বেগ কি ধরতাম, ধরো -6 মিটার পার সেকেন্ড ধরতাম না বিপরীতের জন্য? জি ভাইয়া। এখানেও কি তাহলে একটা বেগকে প্লাস মাইনাস ধরতে হবে না? এটা যদি আমি +2 হ্যাঁ ধরি, এটাকে আমাকে -0.1 ধরতে হবে না? জি ভাইয়া। মানে দুইটা ডিরেকশন আলাদা, এই জন্য কি ধরছি, বিপরীতটা ধরছি, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। ওকে, এখন আমরা ভরবেগের পরিবর্তন চিন্তা করবো, ভরবেগের পরিবর্তন মানে কি?
শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, শেষ ভরবেগ মানে কত হবে? 0.-0.1 ইন্টু 0.05। আচ্ছা দেখো, এটা হবে এম টু ভি টু মাইনাস M1 V1, তাই তো? আচ্ছা, এখানে M1 আর M2 তো সমানই দেওয়া আছে, কত সেটা 0.05 কেজি। আচ্ছা, তো আমরা এখানে মান বসাবো। দেখো M2, M2 মানে কি ওই এক 0.05, V2 মানে কত? V2টা কি আছে? মাইনাস, মাইনাস সহই বসাবা, মাইনাস 0.1 মাইনাস M1 মানে কি 0.05 ইন্টু V1 মানে কি 0.2। একটু ক্যালকুলেশন করো তো কত আসে। -0.015। আচ্ছা, এই মাইনাসটা দিয়ে কি মিন করতেছে? মানে বিপরীত V2 এর দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে ধাক্কা খেয়ে সে আসলে এইদিকে চলে আসছে, ওর ফাইনাল ডিরেকশনটা এইদিকে, এটা বোঝাচ্ছে। আর মানটা দিয়ে বোঝাচ্ছে কি এটা ভরবেগের পরিবর্তন। ভাইয়া যদি আমরা V1 মাইনাস ধরতাম তাইলে তো হচ্ছে মাইনাসটা আসতো না। না, মাইনাসটা আসতো না, V1 মাইনাস ধরার অর্থ হচ্ছে কি, তখন অ্যান্সার প্লাস আসতো, তখন তো এইদিকেই আসতো, তখন এটা প্লাস হয়ে যেত না। ও হ্যাঁ ভাইয়া, বুঝছি। মানে ফাইনালি অ্যান্সারটা তুমি সবসময় এরকমই আসবে, মানে পিছনের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে কি, নাহলে আমি নিজে বানাই দিচ্ছি। ও হ্যাঁ, এই ম্যাথটা আসছিল 25 সালে, এই যে এখন যেটা দিলাম, 25 কোন সালে হ্যাঁ কোন একটা বোর্ডে আসছিল, তো খুঁজে দেখলে পাবা হয়তো। মনে হয় এটাই তো মনে হয় ছিল। আচ্ছা, দেখা যাচ্ছে কি একটু বললো। ভাইয়া দেখো এই ম্যাথটার সাথে যেটা করালাম, এটার কি কোনো ডিফারেন্স আছে কিনা? একটা ভর দেওয়া আছে, এত কেজি ভর একটা ক্রিকেট বল 20 মিটার/সেকেন্ড থেকে ছুটে যাচ্ছে। আচ্ছা, ব্যাটের সাহায্যে বলটিকে 60 ডিগ্রি কোণে একই বেগে বিক্ষিপ্ত করলে বলটির উপর প্রযুক্ত বল কত হবে? হাত। মানে বলের ভার। হ্যাঁ, কত ঘাত প্রযুক্ত হবে, মানে ফাইনালি ওইটাই বোঝাচ্ছে যে বলের ঘাত কত। তবে এই যে এখানে একটা ওয়ার্ড আছে, এটা মানে কি? এবার ছবিটা কেমন হবে আগেরটার চেয়ে? দেখো তো, সোজা যাচ্ছে, সোজা ফিরে আসছে, এটার ক্ষেত্রে কি হবে? সোজা একটা যাবে কোণ তৈরি হবে উল্টো দিকে। ঠিক আছে, মনে করো ওই দেওয়াল না থেকে এবার একটা ব্যাট আছে এই জায়গায়, এটাই ব্যাট। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমরা নর্মালি আলোক রশ্মির প্রতিফলন পড়ছো? হ্যাঁ, একটা আলো এখানে আইসে মনে করো প্রতিফলিত হবে, সে যদি 30 ডিগ্রি কোণে আপতিত হয়, সে কত ডিগ্রি কোণে প্রতিফলিত হবে? 30 ডিগ্রি। সেম কোণে প্রতিফলিত। সো এখানে বলছে একটা ব্যাটের সাহায্যে বলটাকে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করা হলো, মানে এই দিক দিয়ে বের করে দেওয়া হলো কত 60 ডিগ্রি কোণ, তাইলে সে কত ডিগ্রি কোণে আপতিত হবে এখানে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণে, মানে এই দুইটা কোণ সেম থাকবে, কিন্তু এটা বুঝতে হবে, দুইটা কোণ কিন্তু আলাদা হবে না। এমন হবে না যে ওইটা সোজা আসছে, আমি একে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করে দিলাম, এরকম কিন্তু বুঝায় নাই সিনারিওটা। মানে অনেকটা এমন যে হচ্ছে 60 ডিগ্রি কোণে আসলো, আসার পর তাকে এরকম ভাবে বিক্ষিপ্ত করা হইলো। ঠিক আছে, এই কথাটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে। আর ভাইয়া এটা কর, কোনটা হ্যাঁ আবার মানে বলো। এই যে কত ধরবো? আচ্ছা, কোনটা কিসের সাথে ধরবা? নর্মালি আমরা কোনগুলা এইসব ক্ষেত্রে আনুভূমিকের সাথেই ধরি, মানে হচ্ছে এটার সাথে 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, জি ভাইয়া।
সো এটা 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, মনে করো এই জায়গায় বস্তুটা ছিল, এটা আমাদের সেই বস্তুটা। এটার আদি ভরবেগ যেটা, আচ্ছা, এটা তো মেইনলি ভি, তাই না? v1 সমান কত ধরো, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, লাস্টে কি বলছে, একই বেগে বিক্ষিপ্ত হচ্ছে, তার মানে v2 সমানও কত, 20 20 মিটার। মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার একটা উপাংশ আছে না, এই ভেক্টর, ভেক্টরটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর, তাই না? এই ভেক্টরের একটা উপাংশ কি হবে, এইদিকে, আর একটা উপাংশ কোথায় আসবে, এখানে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো এই উপাংশটা কত হবে, নিচেরটা, এই যেটা, 20 cos 60 হ্যাঁ, যেটা, যেটার সাথে কোণ সেটা হবে কি, cos cos, 20 cos 60। আর উলম্বটা কি হবে, 20 sin sin 30। 6, sin 60। 30 কেন রে, ওই সেমটাই তো, জাস্ট সাইনটা হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা, আর এটা কি হবে এই পাশে, এটার একটা উপাংশ এখানে পড়বে, তাইলে কি হবে সেটা, 20 cos, cos ও 60। cos আর এখানে কি একই হবে, দিকে 20 sin 60। 60। দেখো উপরে আচ্ছা এটা পরস্পরকে প্রশমিত করে দিবে, যাতে সেই বলটা ঠিক একই ডিগ্রি কোণে প্রতিফলিত, এই যে উপরের এইটা আর এটা, মানে দুজনকে কাটাকাটি করে দিবে, যাতে বলটা উপরে নিচে কোথাও না যায়, যাতে সোজা ফেরত আসে এই রাস্তায় গিয়ে। আচ্ছা, ভাইয়া সো একটা বেগ মান তো মাইনাস হবে না? কোথায় মাইনাস হবে কেন রে, কোনটা মাইনাস হবে বলো তো? মানে যে দিক দিয়ে আসছে তার বিপরীত দিকে তো ফিরে গেছে না, সেই জন্য একটা বেগ মাইনাস ধরবো না? না, এটা এক্সাক্ট বিপরীত কোথায়, আমরা আমাদের একটা অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, অ্যাঙ্গেলের কাজগুলো তো আমরা করেই নিয়েছি, দেখো এই যে উপাংশ দিয়ে একদম বিপরীত দিকে তো যাচ্ছেন। একদম বিপরীত বলতে বোঝাচ্ছি 180 ডিগ্রি যদি হয় তখন মাইনাস ধরবা, এটা 180 ডিগ্রি ছিল না, শুধুমাত্র হ্যাঁ একশো ভাইয়া। আশি ডিগ্রি বিপরীত যদি হয় সেক্ষেত্রে হচ্ছে মাইনাস ধরবা। যেমন এটার বিপরীত কি হইতো, যদি এটা এইদিকে চলে যেত পিছনে, তাইলে মাইনাস হইতো সেটা। সো এখানে আমরা কি ধরবো, মানে আমাদের বলের ঘাত কত হয়েছে, মানে ভরবেগের পরিবর্তন। এখানে মেইনলি আমাদের কে আছে, এই দুইটাই তো আছে, আর বাকি বলগুলা কি কাটাকাটি করে দিচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো জিরো আসতেছে ভাইয়া ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের পরিবর্তন কত ধরবো, এটা একটা fact। আচ্ছা, আমরা জানি ভরবেগের পরিবর্তন মানে কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি। আচ্ছা, এই ছবিটা এখন আসলে কোন জায়গায় আছে, এই ছবিটা কি এই জায়গায় আছে? অ্যাকচুয়ালি ছবিটা চিন্তা করো, এই বেগটা কি এই জায়গায় আছে এখন আর, এই তীর চিহ্ন বরাবর? না। এটাকে আমরা ভাঙ্গে এইখানে একটা করলাম আর নিচে একটা করলাম, তাই না? জিনিসটা আসলে এমন, এটা কি 20 cos 60। ভাই এটাতেও তো 180 ডিগ্রি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আরেকটা কি এই জায়গা থেকে আমি উপাংশ তৈরি করলাম, সেটা কি 20 cos 60। ঠিক আছে, এটা ছিল আমাদের আগের v1 থেকে, এটা হচ্ছে v2 থেকে, তার মানে নতুন যে চিত্র এতক্ষণ পরে সেটা একদম পরস্পর কি বিপরীত, 180 ডিগ্রি। তাহলে মাইনাস হবে কি, তুমি যদি v1 কে প্লাস ধরো, v2 কে ধরতে হবে কি মাইনাস। ঠিক আছে, এই যে এই ছবির যে কথা যখন চিন্তা করবা তখন মাইনাস ধরবা, ডাইরেক্ট এই জায়গায় মাইনাস দিয়ে দেওয়া যাবে না পুরোটাতে। আমার কথাটা কিছু মানে হইলেও তোমরা বুঝছো? পরবর্তীতে দিতে হবে। হ্যাঁ, এটার ছবিটার পরে আরেকটা ছবি তীর চিহ্ন দিয়ে দেখাবা, সেটা হচ্ছে ফাইনালি এই যে এটা যাচ্ছে আমাদের প্লাস 20 cos 60, আর যেটা বিপরীত দিকে আসছে সেটা হচ্ছে কি মাইনাস 20 cos 60। ঠিক আছে, জি ভাইয়া। এইখানেই তো শুধুমাত্র 180 ডিগ্রি বিপরীত হয়েছে, আগের ছবিতে তো 180 ডিগ্রি হয়নি। আচ্ছা, সো শেষ ভরবেগ কত হবে আমরা জানি, m2 0. v2 মাইনাস m1 v1। তাহলে m2 মানে কি, ধরো 0.2 ইন্টু হচ্ছে v2, v2 মানে কি মাইনাস অফ 20 cos 60, আর মাইনাস অফ 20 cos 60 ইন্টু হচ্ছে কি 0.2, অথবা তোমরা এমটা কমন নিলেও পারবা। এটা কত হয় তাহলে, দেখো এটা আসবে মাইনাস 0.2 ইন্টু হচ্ছে কি 2 ইন্টু 20 cos 60।
তাইলে হচ্ছে 20 কত মানে আসবে? 4। 4 কি হবে, কেজি মিটার পার সেকেন্ড? আচ্ছা, তোমাদের আমি এখন একটা শর্টকাট বলি, তোমরা যারা এটা বুঝছো আর বুঝো নাই দুইটাই মিক্সড। যখন তোমাদের বলবে যে একটা কোণে আপতিত হয়েছে এবং সেম কোণে প্রতিফলিত হয়েছে, শর্তটা কি সেম থিটা, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, তোমরা জানো এটার উপাংশ নিলে এই উপাংশটা কি আসবে, কজ আসবে না দুইটাই? জি ভাইয়া। সো এটার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 2 অফ এম বি কস থিটা। বুঝছো? এই যদি ফাইন, সেম বেগ হয় তাইলে তো এটা লেখা যাবে না। যদি সেম বেগ না দেয় এটার ক্ষেত্রে সেম বেগই হবে, আলাদা কোনো বেগ হবে না, একই কোণে প্রতিফলিত হলে সেম বেগই থাকে। বুঝছো? এটা কি এটা ভিন্ন কোণে প্রতিফলিত হওয়া সম্ভব? ভিন্ন কোণে, ভিন্ন কোণেও প্রতিফলিত হওয়া সম্ভব, ভিন্ন কোণে প্রতিফলিত হলে বেগ আলাদা হবে, তখন এই যে এইভাবে করতে হবে, আমি যেভাবে বড়ভাবে দেখাইলাম, কিন্তু নর্মালি তোমাদের অত কঠিন আসবে না। তোমরা খালি মনে রাখবে এম, এম বি কস থিটা, তাহলে কি হবে 2 × এম, এখানে কত ছিল আগের ম্যাথে, 0.2, তো 0.2, তারপরে হচ্ছে কস থিটা, মানে কি কস কত, ভি মান আছে ভাইয়া। 60 ডিগ্রি। এখন এটা করে দেখো তো কত আসে। ভাইয়া ভি এর মান বসাইতে হবে 10। ও হ্যাঁ, বি এর মান কত ছিল, 20 ছিল। 20 তাহলে বিটা বসাও, এখন এই ক্যালকুলেশনটা করে দেখো কত আসে। 10 20 4 4 আসে ভাইয়া। ওই তো একই আসবে, হ্যাঁ বুঝছো? ভাইয়া। এই শর্টকাটটা একটু মনে রাখবা। যারা আগেরটা বুঝো না ডাইরেক্ট এটা লিখে দেবে, এই ছবিটা আইকে ডাইরেক্ট এটা লিখে দেবে 2 MB cos থিটা, শেষ। আচ্ছা, আমি তোমাদের এরকম একটা ম্যাথ কি হোমওয়ার্ক দেবো? দেন দেন ভাইয়া। এটা যদি বুঝে থাকো তাহলে তো পারবা, একটা দেই। সেম দিয়ে দিছি, একটু সংখ্যা চেঞ্জ করে দিতে হবে। তোমরা কিন্তু এই হোমওয়ার্কটা করবা, বুঝছো? এটা করতে গেলেই বুঝবা যে কোথায় পড়াশোনায় ঘাটতিটা আছে। জি ভাইয়া। মাইকেলটা চেক করাইতেছি। ভাইয়া আপনি কি ক্লাসটা রেকর্ড করছেন? হ্যাঁ, করছি। দেখো তো এটা পারবা কিনা, লাস্টেরটা একটু মিশাই দিচ্ছে আগের ম্যাথের থেকে। এখানে একটা ক্লু দিয়ে দিই,
যাদের এটা হচ্ছে কি লিখি? যে সমান এফ কে, এই সূত্র থেকে আসবে এটা। ও আচ্ছা, আর হচ্ছে আজকে আগাবো না, বুঝছো? নেক্সট আচ্ছা দিন ভাইয়া। দেখা হবে।